নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব আমার খুব প্রিয় সাহিত্যিক শ্রী দেবল দেববর্মার লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম রোম্যান্সের দিন। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প রোম্যান্সের দিন। প্রিয় পাঠক, জীবনে একটা সময় আসে যখন এই পৃথিবীকে ভারী সুন্দর লাগে। ওই উজ্জ্বল নীল আকাশের দিকে বারবার মুখ তুলে তাকাতে ইচ্ছে করে। যখন রূপলি রোদ্দুরে এক ঝাঁক পায়রার মতো মন ভেসে যেতে চায়, যখন কাউকে একটিবার দেখবার জন্য চিত্ত চঞ্চল অস্থির ছটফট করে, নির্জন জ্যোৎস্নায় নিভৃতে একাকী বসে সেই একজনের কথা ভাবলে বড় মধুর লাগে, বড় সুখের লাগে। বলুন, তখন শুধু ইচ্ছে হয় না বেঁচে থাকি, আরো বহুকাল বেঁচে থাকি। রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজে নীলকান্তমের সঙ্গে পরিচয় হবার পর আমার ঠিক তাই মনে হয়েছিল। চমৎকার জায়গা, শহর কালিকট থেকে অন্তত 15 মাইল দূরে, কাছাকাছি আরব সাগর, তবু সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ উঁচুতে। আশেপাশে ছোট বড় অনেক পাহাড়, আর কলেজের ঠিক পিছনে যে প্রসারিত নীল শৈলমালা, তাই নাকি ভূগোলে পড়া ওয়েস্টার্ন ঘাট হিলস। বিকেলবেলা বেড়াতে বেরিয়েছি। চওড়া পিচের রাস্তা মোটামুটি নির্জন। খানিকটা যেতেই এক ভদ্রলোকের সঙ্গে দেখা। দক্ষিণী ঢঙে লুঙ্গির মতো করে পরা কাপড়, গায়ে একটা সাধারণ জামা। আমার দিকে তাকিয়ে ইংরেজিতে প্রশ্ন করলেন, আপনি কি একজন অভিভাবক? আমি গার্জিয়ান নই, আমি একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, স্রেফ ধান্দায় এসেছি। শুনে হেসে বললেন, ভেরি সরি। তারপর নিজেই প্রস্তাব করলেন, চলুন আপনার সঙ্গে এক চক্কর বেরিয়ে আসি। যেতে যেতে নীলকান্তম তার পরিচয় দিলেন। এখানকার কেমিস্ট্রির সিনিয়র প্রফেসর, প্রায় 16-17 বছর ধরে আছেন। এর আগে মাদ্রাজে আরও বছর 5। আমি কলকাতার লোক শুনে নীলকান্তমের চোখ দুটি যেন কৌতূহলী হলো। অস্ফুটে বলে উঠলেন, আমি বাংলা জানে? কৌতূহল আমারও। লোকটা বাংলা বলতেই চমকে গেছি। জিজ্ঞাসা করলাম, শিখলেন কোথায়? কলকাতায় ছিলেন? হ্যাঁ। নীলকান্তম ফের ইংরেজিতে জবাব দিলেন, প্রায় 3 বছর কাটিয়েছি। ব্যাঙ্গালোর থেকে এমএসসি পাশ করে সায়েন্স কলেজে রিসার্চ করতে গেলাম, ওইখানেই থিসিস কমপ্লিট করি। নীলকান্তম সন্ধ্যায় তার বাড়িতে আমন্ত্রণ করলেন। বললেন, আসুন না, আজ অসুবিধে থাকলে না হয় কাল। কফির পেয়ালা হাতে নিয়ে আপনার কাছে কলকাতার গল্প শুনব। কৌতূহল বাড়ল, লোকটা বলে কি, কলকাতার গল্প কেউ শুনতে চায়? কি আছে বলার? শুধু ট্রাফিক জ্যাম, মিছিল, লোডশেডিং, মারপিট নয়তো কোন রকম। পরদিন নীলকান্তমের কোয়ার্টার্সে যেতে প্রায় 7টা বাজল। অক্টোবর ফুরিয়ে এলো, তবু শীতে সে শিরশিরানি নেই। আসলে এখানে 12 মাসে 2টি ঋতু, গ্রীষ্ম আর বর্ষা। শীত আর বসন্ত একজোড়া প্রেমিক প্রেমিকার মতো, সেই যে অভিমানে নিখোঁজ হয়েছে আর মুখ হয়নি। আমাকে দেখে নীলকান্তম সমাদরে অভ্যর্থনা জানালেন।
দুটি কামরা, সামনের ঘরটা ড্রয়িং রুম কাম স্টাডি। আসবাবপত্র সামান্য, গোটা 2 কোচ, কোণের দিকে একটা ছোট টেবিল চেয়ার, দেওয়াল ঘেঁষে বুককেস, আর 3টে সেলফ বইতে ঠাসা। আমাকে একটা কোচে বসতে বলে নীলকান্তম আরেকটি আসন দখল করলেন। খুব আগ্রহের সঙ্গে কলকাতার অনেক কথা জানতে চাইলেন। ভবানীপুরে প্রতাপাদিত্য রোডে একটা ঘর ভাড়া নিয়ে থাকতেন নাকি উনি। সমস্ত দিন রিসার্চের কাজে কেটে যেত। নিরামিষ আহার, দুবেলা কাছেই একটা মাদ্রাজি হোটেলে খেয়ে আসছেন। কলকাতার গঙ্গা, দক্ষিণেশ্বর, বেলুড়, ডায়মন্ড হারবার, আরও কত জায়গায় গিয়েছেন। কিছুক্ষণ গল্প করে নীলকান্তম কফি বানাতে গেলেন। আমি একটা ম্যাগাজিনের পাতায় চোখ বুলোচ্ছি। হঠাৎ বুককেসের পাশে ছোট তেপায়া টেবিলের উপরে ফটো স্ট্যান্ডে রাখা একটা ছবির দিকে নজর পড়তেই চোখটা আটকে গেল। আশ্চর্য, 22-23 বছরের একটি সুন্দরী মেয়ে, মনে হয় বাঙালি। কখন নীলকান্তম পিছনে এসে দাঁড়িয়েছেন টের পাইনি। কফির পেয়ালা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, কি দেখছেন? না, মানে এই ছবিটা। একটু বিব্রত বোধ করি। কফিতে চুমুক দিয়ে নীলকান্তম বললেন, উনি কলকাতার মেয়ে, এক সময় আমার সঙ্গে পরিচয় ছিল। শুধু পরিচয়? ভূভারতে এমন কথা কেউ বিশ্বাস করবে? কেবলমাত্র পরিচয় থাকলে কোনো মেয়ে একজন অনাত্মীয় ভিনদেশি পুরুষকে তার ছবি উপহার দিতে পারে? স্পষ্টই বুঝতে পারলাম ব্যাপারটা গভীর এবং গোপন। নীলকান্তম হয়তো আমার মনোভাব আঁচ করতে পারলেন। কফির পেয়ালা হাতে নিয়ে ধীর পদক্ষেপে বারান্দার দিকে এগিয়ে গেলেন। স্নান জ্যোৎস্নায় পশ্চিমঘাট পর্বতমালা দিগন্তে ছবির মতো দেখাচ্ছে। এই কোয়ার্টার্সে আর বোধহয় কেউ থাকে না। আমার কেমন যেন মনে হয় মানুষটা বড় নিঃসঙ্গ, বড় একা, দিগন্তের ওই পাহাড়টার মতো। সেদিন রাত্রিরে ভাঙা বাংলার ইংরেজি মিশিয়ে নীলকান্তম যে গল্প করেছিলেন সেটা অনেকটা এই রকম। সায়েন্স কলেজে প্র্যাকটিক্যাল করবার সময় একটি মেয়ের অসাবধানতায় হঠাৎ ইথারের আগুন লেগে গেল। নীলকান্তম কাছেই কাজ করছিলেন। দৌড়ে এসে বুদ্ধি কাটিয়ে আগুন নিভিয়ে ফেলতে একটা দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। মেয়েটির নাম দীপিকা মৈত্র, 6th ইয়ারের ছাত্রী। ডিমালো মুখ, ঘন ভ্রুজোড়া, আয়তো কালো দুটি চোখ। লজ্জায় আর ভয় সে একপাশে চুপ করে দাঁড়িয়ে। নীলকান্তম কাছে গিয়ে তাকে উৎসাহ দিলেন, এতে আপসেট হওয়ার কি আছে? তবে হ্যাঁ, এখন থেকে বি কেয়ারফুল। কাজ করবার সময় এরকম ভুল যেন না হয়। আলাপ পরিচয় বর্ষার লতার মতোই, দিনে দিনে বাড়ে, ছড়িয়ে পড়ে। নীলকান্তমের বেলাতেও ঠিক তাই হলো। একদিন হাঁটতে হাঁটতে নীলকান্তম আর্মা স্ট্রিটে ওদের বাড়ি গেলেন। আগুন লাগার ব্যাপারটা দীপিকার বাবা জানতেন। মেয়ের মুখে পরিচয় শুনে প্রথমেই সকৃতজ্ঞ কণ্ঠে বলে উঠলেন, উফ, সেদিন আপনি বড্ড বাঁচিয়ে দিয়েছিলেন, নইলে কি যে হতো ভাবলেও বুক কেঁপে ওঠে। চাটা খাওয়ার পর নীলকান্তম উঠলেন। দীপিকার বাবা দরজা পর্যন্ত সঙ্গে এলেন। অনুরোধ করলেন, সময় পেলে মেয়েটাকে একটু গাইড করে দেবেন। অনার্সে ফার্স্ট ক্লাস পায়নি বলে ওর ভারী দুঃখ। নীলকান্তম রাজি হলেন। সপ্তাহে 1 দিন 2 দিন, তারপর 5 দিনও এসেছেন। দীপিকাকে ফার্স্ট ক্লাস পেতেই হবে, এই দায়িত্ব, এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন। তারপর যা হয়, দীপিকার সঙ্গে তার একটা অন্য সম্পর্ক গড়ে উঠল। এই কলকাতায় দুজনে কত জায়গায় গেলেন, সিনেমা, থিয়েটার, আউটরাম ঘাট, বেলুড়, দক্ষিণেশ্বর, কিছুই বাদ দেননি। একদিন পরীক্ষার ফল বেরোলো, রীতিমতো সারপ্রাইজ। দীপিকা শুধু ফার্স্ট ক্লাস পায়নি, লিস্টে তার 3য় স্থান। এত ভালো রেজাল্ট নিজেও ভাবতে পারেনি সে। আড়ালে নীলকান্তম বললেন,
আমার পারিশ্রমিকটা এবার মিটিয়ে দাও। পারিশ্রমিক? দীপিকা মুচকি হাসল, সেই মিষ্টি হাসি, মেঘের কোলে রোদের মতো একসার শুভ্র দন্তপন্থীর গায়ে তার চিকমিকিয়ে উঠল। এক মুহূর্ত থেমে বলল, কি পারিশ্রমিক চাও? বারে, সে তো তুমি জানো। মুখ ফুটে বুঝি আমাকে চাইতে হবে? নীলকান্তম যেন অভিমান করলেন। পারিশ্রমিকটা কয়েকদিন পরেই তার হাতে এলো, বেশ বড় মাপের একটা খাম। দীপিকা শুধু বললেন, এখানে নয়, বাড়ি গিয়ে খুলবে। নীলকান্তম যা ভেবেছিলেন তাই। ভিতরে দীপিকার একটি সুন্দর ছবি, হালফিল স্টুডিওতে তোলা। শুধু ছবি নয়, পিছনে তাকে উদ্দেশ্য করে মধুর সম্বোধন, তার নিচে দীপিকার স্বাক্ষর জ্বলজ্বল করছে। মাস 2 পরেই রিসার্চের কাজ শেষ হলো। মাঝে বেশ কিছুদিন দীপিকার সঙ্গে যোগাযোগ ছিল না। থিসিসটা জমা দিয়ে নীলকান্তম তাই আসল কথাটা পারলেন। তোমার বাবাকে সব খুলে বলি? বাবাকে? কি বলবে? দীপিকা ভ্রু কুঁচকে তাকালো। কেন, আমাদের বিয়ের কথা? নীলকান্তম সলজ্জ হাসলেন। বিয়ে? আচমকা একটা কথা শুনলে মেয়েরা যেমন অবাক হওয়ার ঢং করে, দীপিকা প্রায় তেমনই ভঙ্গি করল। ফের মুখ নিচু করে বলল, আমি কিন্তু এখনো ভেবে দেখিনি। আবার কি ভাববে? নীলকান্তম নির্বোধের মতো মন্তব্য করলেন। দিন 7 পরে দীপিকা পরিষ্কার জানালো, বিয়েতে মা বাবা কারোর মত নেই। চলতে গিয়ে মানুষ যখন হোঁচট খায়, কিছু ধরবার জন্য হাত বাড়িয়ে দেয়। নীলকান্তম প্রায় তেমনই একটা অবলম্বন খুঁজছিলেন। বললেন, মা বাবার কথা থাক, কিন্তু তোমার নিশ্চয়ই মত আছে? না। দীপিকা নিষ্ঠুর, মমতাহীন নারীর মতো কঠোর। মুখ নিচু করে বলল, ভেবে দেখলাম দুজনের মধ্যে অনেক অমিল। অমিল? কি বলছো তুমি? নীলকান্তমের মোহ তখনও কাটেনি। হ্যাঁ, দীপিকা দৃঢ় কণ্ঠে জবাব দিল। যেমন মনে করো, তুমি নিরামিষ খাও, আর আমার একবেলা মাছ কিংবা মাংস নইলে চলে না। তাছাড়া মেয়ের বিয়ে দিয়ে তাকে 1000 মাইল দূরে তিরুচিরাভেল্লিতে পাঠাতে বাবা মা রাজি হবেন না। নীলকান্তম একটা ফেঁসে যাওয়া বেলুনের মতো চুপসে গেলেন। এত উৎসাহ, জল্পনা কল্পনা কর্পূরের মতো কোথায় মিলিয়ে গেছে। দিনে দিনে যে সম্পর্ক গড়ে উঠেছিল, এক পলকেই তা ছিন্ন ভিন্ন। তার চোখের সামনে ভালোবাসা ভরা একটা পূর্ণ কুম্ভকে শূন্যে তুলে আছড়ে ভেঙে দিল দীপিকা। ক্ষণিকের জন্য হাত কাঁপল না। প্রিয় পাঠিকা, নীলকান্তমের এই কাহিনী কিঞ্চিত অস্বস্তির কারণ হতে পারে। হাজারো দীপিকা মৈত্র আপনার স্বজাতি, অথচ শেষের কবিতায় শোভনলালের মতো বহু পুরুষ তাদের কাঁকন পরা হাতের ধাক্কায় পথের মধ্যে ছিটকিয়ে পড়েছে। কিন্তু তাই বলে নীলকান্তমের এই গল্পটা আপনি বিশ্বাস করবেন কেন? যদি বলি, দীপিকা মৈত্রের সঙ্গে এই কলকাতায় আমারও একদিন সাক্ষাৎ হয়েছে। নীলকান্তমের নাম শুনে ঈষৎ গম্ভীর মুখে জিজ্ঞাসা করল, তার সঙ্গে আপনার দেখা হলো কোথায়? কালিকটে, রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজে। ফের মৃদু কণ্ঠে বললাম, আপনার কথা তার কাছে শুনেছি। তাই? অল্প আভাসে দীপিকার গলা যেন ভার হয়ে এলো, কোনো মতে শুধল। কি বললেন? কি বললেন তিনি? ব্যাপারটা বুঝতে একটুও অসুবিধা হলো না। আসলে থিসিস জমা দিয়ে নীলকান্তম চলে গিয়েছিল তিরুচেরিভেল্লি। যাবার সময় দীপিকাকে কথা দিয়েছেন মাসখানেক পরে আবার কলকাতায় ফিরে আসবেন। তারপর দীপিকার বাবার কাছে বিয়ের প্রস্তাব জানাতে একদিনও বিলম্ব করবেন না। কিন্তু দীপিকা মৈত্র মিথ্যে আশায় দিন গুনলেন। দিন পেরিয়ে মাস,
মাস ফুরিয়ে বছর ঘুরল। নীলকান্তম আর কলকাতায় আসেননি। শেষে নির্লজ্জের মতো দীপিকা একটি চিঠি লিখলেন। মাস 2 পরে সে চিঠি ফিরে এলো ডেট লেটার অফিস থেকে। মানুষ ঠিক, তাই ঠিক ঠিকানায় চিঠি পৌঁছবে কেমন করে? প্রিয় পাঠক, দীপিকা মৈত্রের সঙ্গে এই দেখা হওয়ার ঘটনা নিশ্চয় বিশ্বাসযোগ্য মনে হয়নি। তবে সত্যি কথা এবার অকপটে বলি। নীলকান্তম তার ব্যক্তিগত কোনো কাহিনী আমাকে জানাননি, আর প্রথম আলাপে তাই কি কেউ বলে? তবে অকৃতদার নীলকান্তম কিচেন রুমে কফি বানাতে গেলে পায়া টেবিলের উপরে ফটো স্ট্যান্ডে রাখা ওই ছবিটা আমার নজরে পড়ে। মনে হয় মেয়েটি বাঙালি। কৌতূহল বসে স্ট্যান্ড থেকে ছবিটা খুলে দেখতেই অবাক হলাম। পিছনে ইংরেজিতে লেখা টু ডিয়ার নীলকান্তম, নিচে পরিষ্কার অক্ষরে বাংলায় স্বাক্ষর মৈত্র। এরপর কোন কাহিনীটা সত্যি হতে পারে সেই বিচার আপনাদের। তবে এই গল্পের একটা উপসংহার আছে, এবার তাই বলি। দীপিকা মৈত্রকে একবার যেতে হলো কালিকটে ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলেকে ভর্তি করতে। আকস্মিকভাবে দেখা হতেই নীলকান্ত অবাক হয়ে বললেন, তুমি? হ্যাঁ। দীপিকা ভুরু কুঁচকে এক পলক তাকিয়েই জবাব দিল, না এসে উপায় ছিল না। উনি তো আবার এখন স্টেটসে, সামনের বছর জুন মাসে ফিরছেন। এতদিন পরে দেখা, ভারতবর্ষের আর এক প্রান্তে, এই সুদূর কালিকটে। নীলকান্তমের বিষয়ের পালা, কিন্তু অবাক হয়ে তিনি যাকে দেখছেন সে কি দীপিকা মৈত্র? নেহাত কণ্ঠস্বর আর বাচনভঙ্গি বদলায় না, নইলে দীপিকাকে চেনা বোধ হয় তার পক্ষে দুষ্কর হতো। সামনে সুলোকায়া এক মহিলা বিপুল দেহভার নিয়ে দাঁড়িয়ে, হাতে পায়ে গলায় গায়ে কোটি উদর নিতম্বে, সর্বত্র অপ্রয়োজনীয় মেয়েদের বাহুল্য। নীলকান্তম আশ্চর্য হয়ে ভাবছিলেন, 22 বছর সমস্ত কিছু এমন ওলটপালট করে দিতে পারে? দীপিকার ঠোঁটের ফাঁকে সেই হাসিটা, মেঘের কোলে রোদের মতো একসার শুভ্র দন্তপন্থীর গায়ে যা চিকমিকিয়ে উঠত। 22 বছর আগের পুরনো কলকাতাতেই তা কি হারিয়ে গেছে? নীলকান্তম তবু জিজ্ঞাসা করলেন, কোন কলেজে আছো? কলেজ? দীপিকার কণ্ঠে যেন ঈষৎ ব্যঙ্গ ফুটে উঠল। বলল, বছরখানেক সাউথ ক্যালকাটা গার্লসে চাকরি করেছি, তারপরে এই সংসার সামলাতেই হিমশিম। বড় দুটি তো মেয়ে, তাদের বিয়ের জন্য ভালো ছেলে খুঁজছি। আর উনি তো সর্বদাই ব্যস্ত, আজ বোম্বে তো কাল দিল্লি। এই তো 1 বছরের জন্য স্টেটসে গেছেন। ঝামেলা সব আমার ঘাড়ে, বুঝলে? তা চাকরি বাকরি করবো কখন? নীলকান্তম তবু বললেন, আমি তো ভেবেছিলাম এতদিনে তুমি নিশ্চয়ই ডক্টরেট করে ফেলেছ। শুনে খিকখি করে হাসল দীপিকা। বলল, জানি তোমার তাই ইচ্ছে ছিল, কিন্তু সংসারে ঢুকে বেমালুম সব ভুলে গেছি। কত কি তো শিখিয়েছিলে, এক বিন্দু মনে নেই। বিকেলের গাড়িতে দীপিকা ফিরে গেল। মাদ্রাজে প্লেন ধরবে। মেয়ে দুটোকে বাড়িতে রেখে এসে এক মুহূর্ত কি স্বস্তি আছে? যত ঝক্কি ঝামেলা সব তার। হ্যাঁ, সব তার। ছেঁড়া মেঘের ফাঁকে দিনের আলো মিলিয়ে গেল। অন্ধকারে পা ফেলে নীলকান্তম তার কোয়ার্টার্সে ফিরে এলেন। একদিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে নিজেকে বড় প্রবঞ্চিত মনে হয়েছিল। আজ ভাবলেন, সেদিন দীপিকা যদি তাকে ফিরিয়ে না দিত, তাহলে কি পেতেন তিনি? হয়তো অল্প কিছুকাল একটি সুন্দর স্বপ্ন আর মধুর সান্নিধ্যের উষ্ণ সুঘ্রাণ তাকে ঘিরে থাকত। কিন্তু তারপর এক সুলোকায়া দেহভারে বিপুলা রমণীর সঙ্গে সহবাস।
মেয়ের বিয়ে, ছেলের পড়া, অন্তহীন ভবিষ্যতের ভাবনা। কিন্তু তার চেয়ে এই নির্জন মাস, দিগন্তে লীন ওই পশ্চিমঘাট পর্বতমালা, আর দিনান্তে গৃহে ফিরে দীপিকার ওই সুন্দর ছবি দেখা। স্মৃতিসত্তা ভবিষ্যতের স্মরণীতে রোমান্সের গন্ধে ভরা দিনগুলি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে, এই পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তেও। অকৃতদার নীলকান্তমের আজ প্রথম উপলব্ধি হলো, জীবনে তার মূল্যও কিছু কম নয়, হয়তো বেশি।